সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো স্থিতিস্থাপকতা নিয়ে আমরা আজকে আলোচনা করব। কোনো অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। আবারও বলছি যে কোনো অপেক্ষকে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। যেমন d equal to function of p। এখানে এটা একটি অপেক্ষক। এই অপেক্ষকে স্বাধীন চলক d equal to function of p একটা অপেক্ষক। এই অপেক্ষকে p হচ্ছে স্বাধীন চলক এবং d হচ্ছে অধীন চলক। এখন আমরা স্থিতিস্থাপকতা বলবো কাকে, যে p এর পরিবর্তনের ফলে d এর যে পরিবর্তন হয় এই দুইটার অনুপাতই হচ্ছে স্থিতিস্থাপকতা। তাহলে স্থিতিস্থাপকতা হচ্ছে যে একটা অপেক্ষক যেখানে স্বাধীন চলক এবং অধীন চলক থাকবে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হবে তার অনুপাতকে বলা হবে স্থিতিস্থাপকতা। আমরা গত ক্লাসে আমরা চলক নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে স্বাধীন চলক কি, অধীন চলক কি এবং স্বাধীন চলক অধীন চলকের পার্থক্য নিয়ে আলোচনা করেছিলাম। তারপরেও আমি আবারও রিপিট করছি, স্বাধীন চলক হচ্ছে যেসব রাশির ইচ্ছা মতো মান গ্রহণ করতে পারে, অর্থাৎ অন্য কোনো চলকের উপর মান নির্ভর করে না,
তাকে বলা হয় স্বাধীন চলক। আর অধীন চলক হচ্ছে গণিত শাস্ত্রে যেসব রাশির মান অন্য চলকের উপর নির্ভর করে নিজে ইচ্ছামতো কোনো মান গ্রহণ করতে পারে না, তাকে অধীন চলক বলে। চাহিদার স্থিতিস্থাপকতা। চাহিদার স্থিতিস্থাপকতা, ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার স্থিতিস্থাপকতা কি? চাহিদা অপেক্ষকে স্বাধীন চলক এবং অধীন চলকের পরিবর্তনের ফলে যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যে অধীন চলকের পরিবর্তন হয়, এই দুইটার অনুপাতই হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা। চাহিদার শতাংশিক পরিবর্তন ভাগ দামের শতাংশিক পরিবর্তন। অর্থাৎ যেহেতু আমরা সাধারণত আমরা জানি চাহিদা নির্ভর করে দামের উপরে, এখানে দাম স্বাধীন এবং চাহিদা নির্ভরশীল। তাহলে দামের উপরে চাহিদা নির্ভর করে, তাহলে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন হবে তার অনুপাত হবে চাহিদা স্থিতিস্থাপকতা। এটাকে আমরা এইভাবে লিখতে পারি, চাহিদা পরিবর্তনের পরিমাণ প্রাথমিক চাহিদার পরিমাণ প্রাথমিক দাম। এখন এটাকে আমরা লিখতে পারি এভাবে,
প্রাথমিক দাম এটাকে আমরা লিখতে পারি চাহিদা পরিবর্তনের, অর্থাৎ চাহিদার শতাংশিক পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি চাহিদা পরিবর্তনের পরিমাণ ভাগ প্রাথমিক চাহিদার পরিমাণ। দামের শতাংশিক পরিবর্তনকে আমরা এভাবে লিখতে পারি দামের পরিবর্তনের পরিমাণ ভাগ প্রাথমিক দাম। এখন এটাকে যদি আমরা উল্টায় দেই, চাহিদা পরিবর্তনের পরিমাণ ঠিক আছে, প্রাথমিক চাহিদার পরিমাণ ঠিক আছে, আমরা যদি গুণ করে উল্টায় দেই তাহলে প্রাথমিক দাম চলে যাবে উপরে আর নিচে আসবে দামের পরিবর্তনের পরিমাণ। এটাকে আমরা যদি সংক্ষেপে লিখি যে ডেল্টা কিউ, এটাকে পি, এটাকে হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ, আর হচ্ছে ডেল্টা পি। তাহলে এখন আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা কিউ ভাগ কিউ ইকুয়াল টু পি ইকুয়াল টু গুণ পি ভাগ ডেল পি। তাহলে এই চাহিদার পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল্টা কিউ লিখলাম, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে কিউ, প্রাথমিক দাম হচ্ছে পি, দামের পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল্টা পি। এটাকে আমরা আরেকটু সাজায় লিখি ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এটা হচ্ছে স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র। তাহলে সূত্রটা কিভাবে আসছে আমরা আবার একটু দেখি যে চাহিদার শতাংশিক পরিবর্তনকে আমরা লিখতে পারি চাহিদা পরিবর্তনের পরিমাণ ভাগ প্রাথমিক চাহিদার পরিমাণ, এবং দামের শতাংশিক পরিবর্তনকে আমরা লিখতে পারি দামের পরিবর্তনের পরিমাণ ভাগ প্রাথমিক দাম। তারপরে আমরা কি করছি, এই নিচেরটাকে আমরা উল্টায় দিয়েছি। তাহলে প্রথমটা ঠিক থাকবে, চাহিদা পরিবর্তনের পরিমাণ ভাগ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ গুণ উল্টায় যখন দেব এই দুটার নিচেরটা যাবে উপরে প্রাথমিক দাম আর দামের পরিবর্তনের পরিমাণ নিচে থাকবে। আমি ওইটা আরো ক্লিয়ার করে এখান থেকেই যদি আমি বসাই, চাহিদার পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল কিউ, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে কিউ, দামের পরিবর্তনের পরিমাণ হচ্ছে ডেল পি, আর প্রাথমিক দাম হচ্ছে পি। অর্থাৎ চাহিদা পরিবর্তনের ডেল্টা দিয়ে বোঝায় পরিবর্তন, আর কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, আর পি হচ্ছে ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, পি হচ্ছে প্রাইস। এভাবে আমরা কি করেছি, জাস্ট সূত্র বসিয়েছি ডেল্টা কিউ ভাগ হচ্ছে কিউ, পি ভাগ হচ্ছে ডেল্টা পি। এখন জাস্ট এই ডেল্টা পি এই পাশে নিয়ে আসছি, কিউটা এই পাশে নিয়ে গেছি, কারণ যেহেতু এটার সাথে এটার গুণের সম্পর্ক, সেহেতু আমরা যদি ডেল্টা পি কে প্রথমে নিয়ে আসি আর কিউ কে আমরা যদি এই পাশে নিয়ে আসি, ডান পাশে নিয়ে যাই, তাহলে মানের কোনো পরিবর্তন হবে না। পরিবর্তন দামের পরিবর্তন, এটা হচ্ছে ডেল্টা মানে পরিবর্তন, এটাকে ডেল্টা বলা হয়।
কিউ হচ্ছে চাহিদার পরিমাণ, পি হচ্ছে দাম প্রাইস, আর ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন। এখন আমরা দেখব চাহিদার স্থিতিস্থাপকতার প্রকারভেদগুলো কি কি। তিন প্রকার, যথা এক, দাম স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা প্রধানত তিন প্রকার: চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। আমরা এখন এই তিনটি স্থিতিস্থাপকতা পর্যায়ক্রমে আলোচনা করব। দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় অনুপাতকে চাহিদার স্থিতিস্থাপকতা বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আমরা চাহিদার স্থিতিস্থাপকতায় তিন প্রকার বলেছি। একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, দ্বিতীয়ত ছিল চাহিদার আয় স্থিতিস্থাপকতা এবং তৃতীয়ত ছিল চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। সরি, এখন আমরা আলোচনা করছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আবারও বলছি যে দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে
চাহিদার পরিমাণে যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাতকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখানে আরেকটা বিষয় বলা দরকার, চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা একই জিনিস নির্দেশ করে। আমরা যদি সূত্রের আকারে লিখি, ইডি সমান সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। এটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র, ইলাস্টিসিটি অফ প্রাইস। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডেল কিউ বাই ডেল পি ইন্টু পি বাই ইলাস্টিসিটি অফ ডিমান্ড। চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র। এখন আমরা যখন চাহিদার ইলাস্টিসিটি অফ প্রাইস, চাহিদার স্থিতিস্থাপকতা বলেছি, অর্থাৎ আমরা প্রথমে যেটা নির্ণয় করেছি ইপি সমান সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ, এটা ছিল আমাদের স্থিতি দাম স্থিতিস্থাপকতার সূত্র বা ইলাস্টিসিটি অফ প্রাইস, দাম স্থিতিস্থাপকতার সূত্র। এখন চাহিদার দাম স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতা একই জিনিস। তাহলে ইপি ইকুয়াল টু, এটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র, এটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তাহলে দুইটা সূত্রই কিন্তু একই, এই জন্য বলছি যে চাহিদার স্থিতিস্থাপকতা আর চাহিদার দাম স্থিতিস্থাপকতা একই জিনিস নির্দেশ করে। চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দেখেছি যে দামের পরিবর্তনের ফলে চাহিদার যে পরিবর্তন তার অনুপাতকে বলেছি চাহিদার দাম স্থিতিস্থাপকতা। ঠিক একইভাবে চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রেও সেটাই, যে কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে তার চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হয় তার অনুপাত হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। তাহলে আমরা যেটা বললাম যে চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার দাম স্থিতিস্থাপকতা এই দুইটা জিনিস একই। আমি আবারও বলছি যে চাহিদার স্থিতিস্থাপকতার ক্ষেত্রে আমরা দেখেছি যে চাহিদার শতাংশিক পরিবর্তনের ফলে দামের শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার যে শতাংশিক পরিবর্তন তার অনুপাত ছিল চাহিদার স্থিতিস্থাপকতা। ঠিক একইভাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতার ক্ষেত্রেও সেম জিনিস, যে কোনো দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে এখানে চাহিদার পরিমাণের যে শতাংশিক পরিবর্তন হবে তাকে বলা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এখন যদি এরকম বলা হয় যে
যে একটি দ্রব্যের দাম 10 টাকা থেকে কমে 8 টাকা হলো, 8 টাকা হয়, তবে চাহিদার পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 24 একক হয়। এখন এক্ষেত্রে দাম স্থিতিস্থাপকতা কত? তাহলে আমাদের কি করব? আমরা জানি দাম স্থিতিস্থাপকতা ইপি সমান সমান ডেল্টা কিউ বাই ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। আমরা জানি যে দাম স্থিতিস্থাপকতার সূত্র হচ্ছে ডেল্টা কিউ ভাগ ডেল্টা পি ইন্টু পি বাই কিউ। তাহলে আমরা এইখান থেকে ডেল্টা পি বের করব। ডেল্টা পি সমান সমান, আর প্রথমে ছিল 10 টাকা, পরে হয়েছে 8 টাকা, তাহলে 8 বিয়োগ 10 সমান সমান -2। ডেল্টা কিউ, ডেল্টা কিউ সমান হলো চাহিদার পরিবর্তন, প্রথমে ছিল 20 একক, বৃদ্ধি পেয়েছে 24 একক, 24 বিয়োগ 20 সমান সমান 4। পি সমান সমান হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক দাম ছিল 10 টাকা, আর কিউ সমান সমান হচ্ছে প্রাথমিক চাহিদা 20 একক। তাহলে আমরা মানগুলো পেয়ে গেলাম যে ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, প্রথমে ছিল কত 10 টাকা, পরে কমে হয়েছে কত 8 টাকা, তাহলে কতটুকু পরিবর্তন হয়েছে, কতটুকু দামের পরিবর্তন হয়েছে এটা বের করতে গেলে আমরা সর্বশেষ যে দাম সেখান থেকে পূর্বের দাম বিয়োগ দেব। আবারও বলছি যে দামের পরিবর্তন বের করার জন্য আমরা কি করেছি, যে সর্বশেষ যে দাম, সর্বশেষ দাম হচ্ছে 8 টাকা, এখান থেকে পূর্বের দাম বিয়োগ করব। তাহলে 8 বিয়োগ 10 -2, যেহেতু বড় সংখ্যাটি হচ্ছে এখানে 10, 10-এর আগে একটা মাইনাস চিহ্ন আছে, এই জন্য এই মাইনাস চিহ্নটা বসেছে। একইভাবে চাহিদার পরিবর্তন, যে প্রথম চাহিদা ছিল কত 20 একক, পরে বৃদ্ধি পেয়ে হয়েছে 24 একক। তাহলে এখন এই যে চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছে সেটা বের করার জন্য সর্বশেষ চাহিদার পরিমাণ থেকে প্রথম চাহিদার পরিমাণ বিয়োগ করলে যেটা পাবো সেটা হচ্ছে চাহিদার পরিবর্তন। আর পি হচ্ছে এখানে প্রাথমিক দাম, প্রাথমিক দাম 10 টাকা দেখলাম। কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা, প্রাথমিক চাহিদা ছিল 20 একক। তাহলে এখন এই মানগুলো আমরা এই সূত্রে বসালে আমরা স্থিতিস্থাপকতা পাবো। তাহলে ডেল্টা কিউ সমান আমরা পেয়েছি হচ্ছে 4, ডেল্টা পি সমান পেয়েছি আমরা -2, পি সমান পেয়েছি আমরা 10, আর কিউ সমান পেয়েছি আমরা 20। তাহলে এই 4, 5, এই 5, এই 5, এই 5 সমান সমান -1। এখন যদি আমরা পরম মান ধরি, -1 সমান সমান 1, তাহলে স্থিতিস্থাপকতা অতএব ইপি সমান 1। তাহলে ইলাস্টিসিটি অফ প্রাইস এখানে 1, ইলাস্টিসিটি অফ প্রাইস এখানে 1। আমি আবারও রিপিট করছি, পি হচ্ছে প্রাথমিক দাম, প্রাথমিক, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদা। তাহলে পি যদি প্রাথমিক দাম হয়, প্রাথমিক দাম ছিল 10, আমরা পি এর জায়গায় লিখেছি 10। কিউ যদি প্রাথমিক চাহিদা হয়, প্রাথমিক চাহিদা ছিল 20, আমরা কি এর জায়গায় লিখেছি 20। আর ডেল্টা কিউ হচ্ছে চাহিদার পরিবর্তন, চাহিদার পরিবর্তন কতটুকু হয়েছে, প্রথমে ছিল চাহিদা 20 একক যখন 10 টাকা ছিল, পরে বৃদ্ধি পেয়ে হয়েছে 24 একক। তাহলে পরিবর্তন বের করার জন্য আমরা কি করেছি, এই 24 একক বিয়োগ 20 একক, কারণ সর্বশেষ চাহিদা থেকে পূর্বের চাহিদা বিয়োগ দিলে বৃদ্ধিপ্রাপ্ত চাহিদা বা পরিবর্তিত চাহিদা পরিমাণ পাওয়া যায়। ঠিক একইভাবে ডেল্টা পি হচ্ছে চাহিদা পরিবর্তনের পরিমাণ, তাহলে দাম পরিবর্তনের পরিমাণ। দাম ছিল প্রথমে 10 টাকা,
পরে কমে হয়েছে 8 টাকা। এখন কতটুকু পরিবর্তন হয়েছে? তাহলে সর্বশেষ দাম হচ্ছে 8 টাকা বিয়োগ প্রাথমিক দাম হচ্ছে 10 টাকা ইন্টু -2। এখন এই মানগুলো আমরা বসে এই সূত্রে মানগুলো বসেছি, বসানোর পরে কি করেছি? কাটাকাটি করেছি। যে এই 2 দিয়ে 10 কাটাকাটি করলে 5, এই 4 দিয়ে 20 কাটাকাটি করলে 5, আর এই 5 আর এই 5 কাটা থাকে হচ্ছে 1। এর আগে একটা মাইনাস। এখন মাইনাসকে আমরা পরিহার করলাম, যদি আমরা পরম মান ধরি, অ্যাবসলিউট মান ধরি, তাহলে সেখানে মাইনাস উঠে যায়, ফলে ইলাস্টিসিটি অফ প্রাইস অর্থাৎ দাম স্থিতিস্থাপকতা হচ্ছে 1। এভাবে আমরা দাম স্থিতিস্থাপকতা বের করতে পারবো। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকের ক্লাসে আমরা দেখলাম যে স্থিতিস্থাপকতা কি, এবং সেখানে দাম স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা আলোচনা করলাম। দাম চাহিদার স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ তিনটা, একটা হচ্ছে চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতা। এক্ষেত্রে আমরা প্রথমটা নিয়ে আলোচনা করেছি যে চাহিদার দাম স্থিতিস্থাপকতা কি, সেখানে সূত্র কি, এবং এরকম যদি একটা উদাহরণ দেওয়া থাকে সেখান থেকে কিভাবে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করা যায় সেটা আমরা দেখলাম। তো আজকের ক্লাসে আমি এ পর্যন্তই শেষ করব। পরবর্তী ক্লাসে আমরা স্থিতিস্থাপকতা, চাহিদার স্থিতিস্থাপকতার যে প্রকারভেদ আরো দুইটা বিষয় রয়েছে, যে চাহিদার স্থিতিস্থাপকতা এবং চাহিদার স্থিতিস্থাপকতা, পরবর্তী ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।